আসসালামু আলাইকুম। আমরা হিমোডাইনামিক্স চ্যাপ্টারে ছিলাম। তো অ্যাকচুয়ালি আমাদের ইনফ্লামেশন চ্যাপ্টারের সাথে আমরা হিলিং চ্যাপ্টারটা অ্যাড করেছিলাম। তো হিলিংটা আমরা ওই দিন শেষ করতে পারিনি দেখে হিমোডাইনামিক্স এর প্রথম ভিডিওতে আমরা হিলিংটা বেশ কিছুটা নিয়ে এসেছিলাম, যার জন্য আমাদের হিমোডাইনামিক্সটা অ্যাকচুয়ালি একটা ক্লাস হলেও দুটো ভিডিওতে ভাগ করা হয়েছে, যেন আপনাদের দেখতে সুবিধা হয়, প্লাস আমারও হয়তো একটু সুবিধার জন্য আমরা এটা করেছি। তো যাই হোক, হেমোডাইনামিক্স এর প্রথম ভিডিওতে ক্লাস ক্ষেত্রে এই প্রথম ভিডিওতে আমরা এডিমা থেকে থ্রম্বোসিস এর আগ পর্যন্ত পড়েছিলাম, এবং হিলিং চ্যাপ্টারের যেটুকু অংশ আমাদের বাকি ছিল, ইনফ্লামেশনের সাথে পড়ার কথা ছিল, সেটুকু অংশ পড়ছিলাম। তো আজকে আমরা হেমোডাইনামিক্স এর বাকি অংশটুকু এই ভিডিওতে শেষ করব। তো থ্রম্বোসিস থেকে আমরা তাহলে শুরু করি। থ্রম্বোসিসটা হচ্ছে হিমোডাইনামিক্স চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সুতরাং এটা আমাদেরকে খুব ভালো মতো করতে হবে। সো প্রথমেই এখানে হচ্ছে একটু দেখেন, আহ, আমি হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনাদের বলছি যে হালকা গোলাপি দিয়ে যেগুলো ডট দেওয়া বা দাগানো, এগুলো হচ্ছে পরীক্ষার আগের দিনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এখানে জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি যে কিভাবে কি কি দাগাইতে হবে, যেগুলো বোঝাই দিচ্ছি। Puts the formation of clotted mass of blood in non-interrupted cardiovascular system is called thrombus. ঠিক আছে, এবং থ্রম্বাস ইজ অলওয়েজ সলিড। এটা এম্বোলাইজ কিন্তু সবসময় সলিড নাও হতে পারে, গ্যাসিয়াস হতে পারে, লিকুইড হতে পারে, কিন্তু থ্রম্বাস কিন্তু অলওয়েজ সলিড। কম্পোনেন্টস অফ থ্রম্বাস আপনাকে অবশ্যই জানতে হবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। প্যাথোজেনেসিস অফ ভেনাস থ্রম্বাস। আচ্ছা, ভেনাস থ্রম্বাসের প্যাথোজেনেসিস এর মধ্যে একটা ট্রায়াড আমরা চিন্তা করি, যেটাকে আমরা বলে থাকি ভার্কোস ট্রায়াড। ভার্কোস ট্রায়াডের মধ্যে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি, একটা হচ্ছে অর্গানেশন অফ দ্য নর্মাল ব্লাড ফ্লো, এবং ব্লাড হাইপারকোয়াগুলেশন। এটা কিন্তু একদম ইনফিনিটি স্ট্রাকচার। সো এন্ডোথেলিয়াল ইনজুরিটা হচ্ছে মোস্ট ডমিনেন্ট ইনফ্লুয়েন্স। এছাড়া নর্মাল ব্লাড ফ্লো অল্টারেশন যেমন টার্বুলেন্স আর স্ট্যাসিস এটা হতে পারে, এবং তৃতীয়ত ব্লাড হাইপার কোয়াগুলেবিলিটি বা হাইপার কোয়াগুলেবল স্টেট, যেগুলো হচ্ছে প্যাথোজেনেসিস অফ থ্রম্বস। সাইট কি কি হতে পারে? আর্টেরিয়াল হতে পারে, ভেনাস হতে পারে, এবং চেম্বার অফ দ্য হার্ট হতে পারে। আচ্ছা, তো এখানে তিনটা যে আমরা ইনফ্লুয়েন্স বলেছি, তিনটা ইনফ্লুয়েন্স অ্যাকচুয়ালি এখানে হ্যাঁ, এখানে তিনটা যে আমাদের ইনফ্লুয়েন্স বা ভার্কোস ট্রায়াড, সেটা সম্পর্কে একটু ব্যাখ্যা আছে প্রত্যেকটা। এন্ডোথেলিয়াল ইনজুরি কোন কোন ক্ষেত্রে অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? একটা হচ্ছে হার্টের থ্রম্বোস, আর একটা হচ্ছে আর্টেরিয়াল থ্রম্বোস। এই দুটোতে এন্ডোথেলিয়াল ইনজুরি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন কেস অফ থ্রম্বোসিস ফর্মেশন। সো এদের মধ্যে ডিলিউটেড এপিথেলিয়াম, এটা একটা ইস্যু। অর্থাৎ এপিথেলিয়াম যখন উঠে যায়, এক্সপোজার অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স প্লাটেলেট টিস্যু ফ্যাক্টর, সেই ক্ষেত্রে কিন্তু ক্লটিং অ্যাক্টিভেটেড থাকে, কিন্তু আমরা জানি। এবং এখানে যখন এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এক্সপোজড হয়ে যায়, তখন কিন্তু এই জায়গায় এসে বন রিলেভেন্ট ফ্যাক্টর লাগে, এবং তার সাথে কিন্তু প্লাটেলেট গুলো এসে বাইন্ড করতে থাকে। সো আলটিমেটলি এখান থেকে কিন্তু একটা থ্রম্বাস ফর্মেশনের সূচনা হয়। তো এখানে যেটা বলছে, যেমন উদাহরণ কিছু দিচ্ছে যে আলসারেটেড প্লাকস ইন অ্যাথেরোস্ক্লেরোটিক আর্টারিজ মোস্ট কমন কজ, এটা জানতে হবে। এবং থ্রম্বোসিস ইন দা coronary artery is the commonest example of this, এটা প্রথমে জানতে হবে। অন্যান্য যে উদাহরণগুলো আছে সবগুলো আপনাকে জানতে হবে। ভেজিটেশন সময় ড্যামেজ এন্ডোকার্ডিয়াম বা আপনার পালসের উপরে, মুরাদ থ্রম্বাস ফর্ম বা ড্যামেজ এন্ডোকার্ডিয়াম অন কার্ডিয়াক চেম্বারস, ঠিক আছে, ভাস্কুলাইটিস, ট্রমাটিক ইনজুরি, এই সবগুলো কিন্তু ডিলিমিটেড এন্ডোথেলিয়াম জন্য দায়ী। সো ভেজিটেশন শব্দটা মূলত ভালভের সাথে রিলেটেড, আর মুরাদ থ্রম্বাস শব্দটা কিন্তু কার্ডিয়াক চেম্বারের সাথে রিলেটেড। আচ্ছা, তারপর আমরা আসি ডিসফাংশনাল এন্ডোথেলিয়াম। ডিসফাংশনাল এন্ডোথেলিয়াম মধ্যে ধরুন যেমন এটা হচ্ছে মূলত প্লাটেলেট অ্যাডহেশন করতে পারে, টিস্যু ফ্যাক্টর এরকম হচ্ছে রিলিজ করতে পারে। So এগুলো হচ্ছে ডিসফাংশনাল এন্ডোথেলিয়াম। অ্যান্টি থ্রম্বোটিক ফ্যাক্টরস বা থ্রম্বোমোডুলেট, এই জিনিসগুলো লেস সিনথেসিস হতে পারে, যার জন্য থ্রম্বাস বেশি ফর্মেশন হতে পারে। এছাড়া হিমোডাইনামিক স্ট্রেসেস অফ হাইপারটেনশন, এটাও কিন্তু এন্ডোথেলিয়াম ডিসফাংশনের একটা কারণ। আচ্ছা, এরপর হতে পারে সাবটাইল ইনফ্লুয়েন্সেস লাইক সিগারেট স্মোকিং, হাইপার কোলেস্টেরোলেমিয়া, হোমোসিস্টিনিমিয়া, ঠিক আছে, রেডিয়েশন ইনজুরি, এরা সবাই কিন্তু এন্ডোথেলিয়াল ইনজুরির জন্য দায়ী। আচ্ছা, এরপর আমরা আসি অল্টারেশন অফ নরমাল ব্লাড ফ্লো, এটা কিভাবে আমাদের থ্রম্বাস করে থাকে। তাহলে এতক্ষণ কিন্তু আমরা পড়লাম যে এন্ডোথেলিয়াল ইনজুরি কিভাবে থ্রম্বাস করে থাকে, ভার্কোস ট্রায়াডের প্রথম অংশ। এরপরে হচ্ছে অল্টারেশন অফ নরমাল ব্লাড ফ্লো কিভাবে থ্রম্বাস করে থাকে, দ্যাট ইজ ভার্কোস ট্রায়াডের দ্বিতীয় অংশ। এটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে স্ট্যাসিস আর একটা হচ্ছে টার্বুলেন্স। স্ট্যাসিসটা হচ্ছে মূলত আপনার ভেনাস থ্রম্বোসিসের জন্য বেশি ইম্পর্টেন্ট, আর টার্বুলেন্সটা মূলত আর্টারিয়াল এবং কার্ডিয়াক থ্রম্বোসিসের জন্য বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এক্সাম্পল কি? যেমন ফ্লেবোথ্রম্বোসিস, বল থ্রম্বাস, বল স্পেশাল কিছু থ্রম্বাসের নাম আমরা কিন্তু করতেছি, যেমন নিউরাল থ্রম্বাস করলাম আগে, যেটা কার্ডিয়াক চেম্বার হয়। ভিজিটেশন থ্রম্বাস করলাম, যেটা হচ্ছে আমাদের কার্ডিয়াক ভালভে হয়। সেরকম বল থ্রম্বাসটা কিন্তু লেফট অ্যাট্রিয়ামে হয় ইন মাইট্রাল স্টেনোসিস, পার্টিকুলারলি উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ স্ট্যাসিস। মাইট্রাল স্টেনোসিস যখন স্ট্যাসিস হয়ে যায়, লেফট অ্যাট্রিয়াম ব্লাডটা যখন লেফট ভেন্ট্রিকুলে প্রবেশ করতে পারে না,
তখন কিন্তু এখানে বল থ্রম্বাস ফর্মেশন হয়। এছাড়াও থ্রম্বোসিস ইন অ্যানিউরিজম হতে পারে, পলিসাইথেমিয়ার জন্য অ্যানিউরিজম যেটা হয়, সিকল সেল অ্যানিমিয়ার জন্য অ্যানিউরিজম হয়। এরা সবাই কিন্তু অল্টারেশন অফ নরমাল ব্লাড ফ্লো, মূলত টার্বুলেন্সের জন্য, কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেসের জন্য কিন্তু হতে পারে। আচ্ছা, তো এটা আসলে আপনার স্ট্যাটিসটা হচ্ছে মূলত ভাস্কুলার ভেইন এবং টার্বুলেন্সটা হচ্ছে মূলত আর্টেরিয়াল এবং কার্ডিয়াক থ্রম্বোসিস। সো এরপরে আমরা আসি স্ট্যাটিস এন্ড টার্বুলেন্স নিয়ে, এখানে আরো কিছু বলা আছে, যেমন টার্বুলেন্সের মধ্যে যেমন ডিসরাপ্ট ল্যামিনার ফ্লো এন্ড ব্রেক প্লাটলেটস ইন দ্য কন্টাক্ট টু এন্ডোথেলিয়াম। অর্থাৎ এখানে ল্যামিনার ফ্লো বলতে একটা সমান্তরাল স্রোত। এই সমান্তরাল স্রোত থাকলে কিন্তু অ্যাকচুয়ালি প্লাটের পুরো এন্ডোথেলিয়ামের কাছে আসে না, বা মাঝখান দিয়ে প্রবাহিত হয়। কিন্তু টার্বুলেন্স যখন হয়, স্রোতের সৃষ্টি যখন হয়, তখন কিন্তু ওয়ালের গায়ে প্লাটেলেট গুলো অ্যাডিশন হওয়ার সুযোগ পায়। এছাড়া প্রিভেন্ট ডাইলিউশন অফ অ্যাক্টিভেটেড ক্লটিং ফ্যাক্টরস লাইক ফ্রেশ ফ্লোয়িং ব্লাড, এবং রিটার্ড দ্য ইনফ্লো অফ ক্লটিং ফ্যাক্টর ইনহিবিটরস। এটা হচ্ছে স্ট্যাসিসের মাধ্যমে কিভাবে আমাদের থ্রম্বোসিস হচ্ছে সেই জিনিসটা। আচ্ছা, এবার আমরা আসি 3 নম্বর যেটা, সেটা হচ্ছে হাইপার কোয়াগুলেবিলিটি। 3 নম্বর ফ্যাক্টর অফ লার্কোস্ট্রাইড, হাইপার কোয়াগুলেবিলিটি, অলসো কল্ড থ্রম্বোফিলিয়া। এটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। সো হাইপার কোয়াগুলেবল স্টেট কি কি আছে, এই চারটা একদম ইনফিনিটি স্টার একটা টপিক, এবং কজেস অফ ডিভিটি বলতে আমরা কিন্তু এই চারটা বলে থাকি। সো এর মধ্যে প্রাইমারি ফ্যাক্টর হচ্ছে এই পাশের গুলো, সেকেন্ডারি ফ্যাক্টর হচ্ছে এই পাশের গুলো, যারা ডিভিটি করে বা হাইপার কোয়াগুলেবল স্টেট করে থাকে। সো প্রাইমারি ফ্যাক্টর গুলো জাস্ট একটুখানি আপনারা দেখবেন, যে ফ্যাক্টর 5 লেডেন আছে, তারপর হচ্ছে প্রথমিন মিউটেশন, তারপর হচ্ছে ইনক্রিজ লেভেল অফ ফ্যাক্টরস, প্রথমিন 3 ডেফিসিয়েন্সি, যারা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করে, প্রোটিন সি ডেফিসিয়েন্সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি, ফিব্রিনোলাইসিস ডিফেক্ট, এগুলো হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারিটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, সেকেন্ডারি হাইপারকোয়াগুলেবল স্টেটস। হাই রিস্ক ফর থ্রম্বোসিস এবং লো রিস্ক ফর থ্রম্বোসিস, এটাও কিন্তু আমাদের এভাবে করতে হবে। হাই রিস্ক অফ থ্রম্বোসিস হচ্ছে আপনার এভাবে মনে করেন, ক্যাট ম্যাপ পিএইচডি করছে, ঠিক আছে, সি দিয়ে হচ্ছে আপনার ক্যান্সার, ডি দিয়ে হচ্ছে অ্যান্ট্রিয়া ফিব্রিলেশন, টি দিয়ে হচ্ছে টিস্যু ইনজুরি, সার্জারি, ফ্র্যাকচার, বার্ন, ট্রমা, এগুলো। এম দিয়ে হচ্ছে আপনার মাইক্রোডাল ইনফ্রাকশন, এ দিয়ে হচ্ছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম, পি দিয়ে হচ্ছে প্রলং বেড রেস্ট অর ইমোবিলাইজেশন, পিএইচডি পি দিয়ে হচ্ছে প্রোস্থেটিক কার্ডিয়াক ভালভস, আর হচ্ছে ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, তারপর হচ্ছে এই। সো এটা হচ্ছে হাই রিস্ক অফ থ্রম্বোসিস, এটা মনে রাখা একটু টাফ। লোয়ার রিস্ক অফ থ্রম্বোসিস মনে রাখাটা ইজি, সি সোহান, ঠিক আছে, সি সোহান এরকম একটা বিষয়। তো সি দিয়ে হচ্ছে কার্ডিও মায়োপ্যাথি, এস দিয়ে হচ্ছে আমাদের সিকেল সেল অ্যানিমিয়া, স্মোকিং। স্মোকিং কিন্তু লোয়ার রিস্ক না, মনে রাখতে হবে। তাই বলে খুশি হওয়ার কিছু নেই, স্মোকিং আরো অনেক রকম ঝামেলা করে। আচ্ছা, তারপর ও দিয়ে হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ ইউজ, তারপরে হচ্ছে এইচ দিয়ে হচ্ছে হাইপার ইস্ট্রোজেনিক স্ট্রেস স্টেট, যেমন প্রেগন্যান্সি, তারপর হচ্ছে পোস্টপার্টাম। এ দিয়ে হচ্ছে আপনার এ দিয়ে কি, আচ্ছা ও দিয়ে আরেকটা ছিল ওবেসিটি, ও দিয়ে ওবেসিটি ছিল। এ দিয়ে, এ দিয়ে আমি কিছু লিখতেছি না। আচ্ছা, এল দিয়ে হচ্ছে নেক্রোটিক, ঠিক আছে, এগুলো হচ্ছে লোয়ার রিস্ক ফর থ্রম্বোসিস, ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার রিস্ক ফর থ্রম্বোসিস, এটা মনে রাখতে হবে। এই মোটামুটি আছে। এ দিয়ে আপনি অ্যানিমিয়া মনে রাখতে পারেন, সিকেল সেল অ্যানিমিয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে লোয়ার রিস্ক হায়ার রিস্ক এটা কিন্তু ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, এবং লোয়ার রিস্কটা মনে রাখবেন, তাহলে হায়ার রিস্ক এমনি আপনার মনে রাখবেন। আচ্ছা, বারকোজ ট্রায়াড, তাহলে আমাদের এই ট্রায়াডটা আমরা কিন্তু এতক্ষণ পড়লাম, এন্ডোথেলিয়াল ইনজুরি, অ্যাবনরমাল ব্লাড ফ্লো এবং হাইপার কোয়াগুলেবিলিটি, তিনটা মিলিয়ে থ্রম্বোসিস, ঠিক আছে। আবার এন্ডোথেলিয়াল ইনজুরি হলে অ্যাবনরমাল ব্লাড ফ্লো হয়, অ্যাবনরমাল ব্লাড ফ্লো হলে এন্ডোথেলিয়াল ইনজুরি হয়। এন্ডোথেলিয়াল ইনজুরি হলে হাইপার কোয়াগুলেবিলিটি হয়, আবার অ্যাবনরমাল ব্লাড ফ্লো হলেও হাইপার কোয়াগুলেবিলিটি হয়, ঠিক আছে। প্রত্যেকটার এখানে ছোট ছোট কিছু এক্সাম্পল আবারও দেওয়া আছে, সেগুলো একটু দেখি। আচ্ছা, সো এটা গেল আমাদের মোটামুটি, যতটুকু আমি দাগাই দিলাম অতটুকু করলেই হবে, এবং মোটামুটি এগুলো সবই আপনি পরীক্ষার আগে করতে হবে, যেগুলো পাবেন। কারণ থ্রম্বোসিস অংশটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা আসি টাইপস অফ থ্রম্বাস, এটা বেশ প্যাচান একটা জিনিস, সেটা আমরা একটু মনে। সো কালারের উপর ডিপেন্ড করে 3 ধরনের হতে পারে, পেল থ্রম্বাস, রেড থ্রম্বাস এবং মিক্সড থ্রম্বাস। পেল অর প্লাটিলেট থ্রম্বাস, রেড অর কোয়াগুলেশন অর স্ট্যাসিস থ্রম্বাস, মিক্সড থ্রম্বাস, ঠিক আছে। পেল অর প্লাটিলেট থ্রম্বাস হচ্ছে আর্টারিতে, রেড অর কোয়াগুলেশন বা স্ট্যাসিস থ্রম্বাস হলো ভেইনে, কারণ আমরা বলছিলাম ভেইনে সাধারণত স্ট্যাসিস হয়, আর মিক্সড থ্রম্বাস হবে আর্টারিতে, ঠিক আছে। সো পেল থ্রম্বাস আর প্লাটিলেট থ্রম্বাস, এটা হচ্ছে মূলত প্লাটিলেট দিয়ে হয়, এবং এখানে স্মল অ্যামাউন্ট অফ ফিব্রিন থাকে। আর রেড বা কোয়াগুলেশন বা স্ট্যাসিস থ্রম্বাস, এটা ভেইনে হবে, এবং আচ্ছা এটা হচ্ছে পুরো একটা আর্টারিতে হবে, আর এটা হচ্ছে ভেইনে হবে, এটা লার্জ নাম্বার অফ ফ্লুইড সেল এখানে ট্র্যাপ থাকবে। আর মিক্সড থ্রম্বাস এটা আর্টারিতে হবে, এটা হচ্ছে পেইল ইনফ্যাক্ট এবং রেড ইনফ্যাক্ট, সরি পেইল প্লাটিলেট এবং রেড সেল, 2 ধরনের কম্পোনেন্ট এখানে থাকবে। মোস্ট থ্রম্বাই হচ্ছে মিক্সড থ্রম্বাস, যেটা হচ্ছে মূলত আর্টারি এবং হার্টে।
আর এখানে লার্জলি ফিব্রিল এবং প্লাটেলেট থাকে ডিউ টু র্যাপিড সার্কুলেশন, ভেরি স্লাগিশ ব্লাড ফ্লোর জন্য এক্সাম্পল ব্লাড ক্লট ইনটেস্ট দরকার নেই এত কিছু। আমাদের জাস্ট কোনটা কোথায় হয় এটা জানতে হবে এবং কোনটার আপনার কম্পোজিশন এটা জানতে হবে। এবং একটা জিনিস একটু মাথায় রাখবেন যে পেইল থ্রম্বাস বা প্লাটেলেট থ্রম্বাস কিন্তু মূলত আর্টারিতে হয়। মিক্স থ্রম্বাসের মধ্যে দেখেন এই যে পেইল বা প্লাটেলেট থ্রম্বাসটা এখানে কিন্তু এবং এটা কিন্তু আর্টারি অথবা হার্টে থাকে। এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাসপিরিন ইউজ করে থাকি। আর রেড কোয়াগুলেশন বা স্ট্যাসিস থ্রম্বাস যেটাতে মূলত ভেইনে হয় এবং রেড সেল দিয়ে এটা ইয়ে হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়ারফারিন বেশি ইউজ করি। ঠিক আছে, এটা কিন্তু একটু জানতে হবে। আচ্ছা, লাইন অফ জ্যাম। লাইন অফ জ্যাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি আপনার যখনই একটা থ্রম্বাস ফর্মেশন হবে সেখানে কিছু ল্যামিনেশন থাকে, অর্থাৎ স্রোতের মতো থাকে, যেটাকে আমরা কোরালাইন থ্রম্বাস বলে থাকি। অ্যাকচুয়ালি একটা তারা স্মিডলিতে দেখবেন কোরালাইন থ্রম্বাস বলে একটা কোশ্চেন আছে। সো কোরালাইন থ্রম্বাস মানে হচ্ছে লাইন অফ জ্যাম, অর্থাৎ এখানে আপনি থ্রম্বাসটার মধ্যে দেখবেন সাগরের পাড়ে যে আপনার শামুক বা কোরালগুলো পাওয়া যায়, এগুলোর মধ্যে কিন্তু স্রোতের একটা চিহ্ন থাকে, হ্যাঁ? বোঝা যায় যে এর উপর দিয়ে স্রোত প্রবাহিত হচ্ছে। সো লাইন অফ জ্যাম এরকম থ্রম্বাসের উপর দিয়ে যখন স্রোত প্রবাহিত হয়, অর্থাৎ এটা যখন ফ্লোয়িং ব্লাডের মধ্যে হয়, তখন আমরা এটাকে মানে এই থ্রম্বাসের মধ্যে লাইন অফ জ্যাম পাবো। এটার অর্থ হচ্ছে ল্যামিনেশনস অফ অল্টারনেটিং লেয়ার অফ পেল লেয়ার admixture with some fibril এবং darker layer containing more red cells. Line of Jane are marked from within cardiac chamber of aorta. Cardiac chamber of aorta থেকে কিন্তু ব্লাডের ফ্লো সবচেয়ে বেশি, এই জন্য এখানে কিন্তু লাইন অফ জ্যান অর্থাৎ ল্যামিনেশন গুলো বেশি পাওয়া যায়, অর্থাৎ পেল রেড কিন্তু একটা দাগ পাওয়া যায়। ঠিক আছে, এবং not be well developed or evident in some way from smaller arteries of vein. Vein এবং smaller artery থেকে কিন্তু ব্লাড ফ্লো থাকে না, জন্য এখানে কিন্তু লাইন অফ জ্যান থাকে না। আর মোর ইম্পর্টেন্টলি পোস্টপার্টাম ক্লট বা পোস্টপার্টাম যখন একটা থ্রম্বাস ফর্মেশন হয়, তখন কিন্তু এটা স্ট্যাসিস ব্লাডে হয়, এটা কিন্তু ফ্লোয়িং ব্লাডে হয়। সেই জন্য কিন্তু লাইন অফ জ্যান সবসময় জীবিত অবস্থায় পাওয়া যাবে, মৃত অবস্থায় যদি ক্লট হয় সেক্ষেত্রে কিন্তু পাওয়া যাবে। আচ্ছা, এরপর আমরা আসি অক্লুসিভ থ্রম্বাস এবং মুরাল থ্রম্বাস। অক্লুসিভ থ্রম্বাসটা হচ্ছে আর্টারি এবং ভেইনে, মুরাল থ্রম্বাসটা হচ্ছে চেম্বার অফ দ্য আর্টারি, চেম্বার অফ হার্ট অথবা অ্যাওর্টা, এই দুই জায়গায়। ঠিক আছে, মানে এটা কিন্তু ডাজ নট কমপ্লিটলি অক্লুড, কারণ অ্যাওর্টা এবং চেম্বার অফ দ্য হার্ট কিন্তু অনেক বড়, এত বড় জায়গা কিন্তু অ্যাকচুয়ালি পুরোটা অক্লুড করতে পারে না, এই জন্য এটাকে মুরাল থ্রম্বাস বলা হয়। করোনারি আর্টারি, আইলিয়াক আর্টারি, কমন ক্যারোটিড আর্টারি সব থেকে কানেকশন করতে পারে, এসিআই দিয়ে মনে রাখতে পারে। এ দিয়ে হচ্ছে আপনার আহ অ্যাওটা, তারপরে এখানে হচ্ছে সি দিয়ে হচ্ছে করোনারি আর্টারি এবং আই দিয়ে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তাহলে আমাদের এসিআই এসিআই দিয়ে এটা আমরা মনে রাখবো। ঠিক আছে, অ্যাওটা বা অ্যাট্রিয়াল চেম্বার বা হার্টের চেম্বার, সি দিয়ে হচ্ছে করোনারি আর্টারি বা কমন ক্যারোটিড আর্টারি, আই দিয়ে হচ্ছে আইলিয়াক আর্টারি। এই হচ্ছে আপনার মোটামুটি মুরাল থ্রম্বাসের সাইট, এসিআই দিয়ে মনে রাখবেন। আর অক্লুসিভ থ্রম্বাসের সাইট হচ্ছে অন্যান্য আর্টারি বা ভেইন। ঠিক আছে, তাহলে কোনটার সাইট কি, প্রত্যেকটার সাইট কিন্তু আপনাকে জানতে হবে, এগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। লাইন অফ জ্যানো কোথায় হয় এটা আপনাকে জানতে হবে। আচ্ছা, এবার আমরা আসি থ্রম্বাস ইন আর্টারিস। ঠিক আছে, থ্রম্বাস ইন আর্টারিস এর কিছু এক্সাম্পল আমরা করব। থ্রম্বাস ইন আর্টারি কিন্তু মূলত টার্বুলেন্সের মাধ্যমে হয়, এটা মনে রাখতে হবে। এক্সাম্পল কি, থ্রম্বাস অন আলসারেটেড আথেরোমাটাস প্লাক, এবং এটা কিন্তু অক্লুসিভ থ্রম্বাস হিসেবে সাধারণত হয়। সো এখান থেকে কিন্তু এম্বোলিজম হতে পারে, কারণ অক্লুসিভ থ্রম্বাস থেকে কিন্তু এম্বোলিজম হয়। এটা করোনারি আর্টারিতে মুরাল থ্রম্বাস হিসেবে হতে পারে। ঠিক আছে? তাইলে একটা জিনিস, আর্টারির যে থ্রম্বাস গুলা এটা কিন্তু অক্লুসিভও হতে পারে স্মল আর্টারিতে, আর বড় বড় আর্টারি হলে মুরাল থ্রম্বাস হতে পারে। ঠিক আছে, যেমন অ্যাওর্টা, করোনারি আর্টারি, সেরেব্রাল আর্টারি, এসব হতে পারে। করোনারি আর্টারিতে সবচেয়ে বেশি, এরপর সেরেব্রাল, এরপর হচ্ছে আপনার ফিমোরাল আর্টারি, এগুলোতে মূলত হচ্ছে থ্রম্বাস আথারোমাটাস প্লাক, এই অংশটা বেশি হয়। এই পেজটা খুব ইম্পর্টেন্ট এবং এটা বেশ কনফিউজিং, সুতরাং এটা আপনাকে অবশ্যই পরীক্ষার দিন সকালে করতে হবে টোটাল পেজটা। ঠিক আছে, থ্রম্বাস ইন থ্রম্বোএনজাইটিস অবলিটারেন্স, এটা একটু জাস্ট ফায়ার ভেসেলে হয়, একটু জেনে রাখবেন। ল্যামিনেটেড থ্রম্বাস এটা মূলত পেইন সরি, ল্যামিনেটেড থ্রম্বাস এটা মূলত হচ্ছে অ্যানিউরিজম হয়, আর ট্রমা হচ্ছে থ্রম্বাস। সো আর্টারি থ্রম্বাস গুলো কিন্তু মূলত প্লাটেলেট এবং ফিব্রিন দিয়ে হয়, যেটাকে আমরা বলি পেইন থ্রম্বাস। তাহলে আর্টারি থ্রম্বাস এর সাথে টার্বুলেন্সের রিলেশন, এর সাথে অক্লুসিভ থ্রম্বাস মুরাল থ্রম্বাস দুইটার রিলেশন, এর সাথে ল্যামিনেটেড থ্রম্বাইয়ের রিলেশন এবং এর সাথে পেইল থ্রম্বাইয়ের রিলেশন। ঠিক আছে, এটা জানতে হবে। আহ, এবার আমরা আসি হচ্ছে এটা প্রোপাগেট হয় কিন্তু বোথ ইন ব্লাড ফ্লো যেদিকে হচ্ছে ব্লাড ফ্লো যেদিকে যা হচ্ছে না। ঠিক আছে, দুই দিকে কিন্তু এটা গ্রো করতে পারে থ্রম্বাস। এরপর আমরা আসি হচ্ছে থ্রম্বোসিস ইন দ্য হার্ট। হার্টের থ্রম্বোসিসের বেশ কয়েকটা স্পেশাল নাম আছে, যেমন ভেজিটেশন যেটা ড্যামেজ ভালভের উপরে হয়, এবং এটা কিন্তু রিউমাটিক হার্ট ডিজিজে আমরা বেশি পাই। এখান থেকে কিন্তু কখনো এম্বোলিজম হয় না, এটা মনে রাখতে হবে। ভিজিটেশন থেকে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে, এটা মনে রাখতে হবে।
মুরাল থ্রম্বাস এটা হচ্ছে ভেন্ট্রিকুলার এন্ডোকার্ডিয়াম অথবা মোস্টলি লেফট ভেন্ট্রিকুলার ক্ষেত্রে এটা হয়, বা লেফট অ্যাট্রিয়ামও হতে পারে। ল্যামিনেটেড থ্রম্বাস এটা হচ্ছে অ্যানিউরিজম অফ দ্য হার্টের হতে পারে। এবং বল থ্রম্বাস এটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস এর লেফট অ্যাট্রিয়াম। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু হার্টের স্পেশাল থ্রম্বাস এগুলো। আর এবার আসে হচ্ছে থ্রম্বাস ইন দা ভেইন বা ভেনাস থ্রম্বাস। ভেনাস থ্রম্বাস হচ্ছে মূলত স্ট্যাসিসের মাধ্যমে হয়, এটা মনে রাখতে হবে। এরা মূলত অক্লুসিভ থ্রম্বাই হয়, এখানে সাধারণত মুরাল থ্রম্বাই হয় না, এটা মনে রাখতে হবে। এবং এরা সাধারণত রেড, এটা কিন্তু পেল থ্রম্বাই হয় না, এটা মনে রাখতে হবে। উদাহরণ হচ্ছে ফ্লেবোথ্রম্বোসিস, থ্রম্বোফ্লেবিটিস। তাহলে এখান থেকে প্রত্যেকটা থ্রম্বাস অর্থাৎ আর্টারি, ভেনাস এবং আর্টার থ্রম্বাস কোনটা কোথায় হচ্ছে, কি নামে হচ্ছে, কি কারণে হচ্ছে, কি ধরনের থ্রম্বাস, অক্লুসিভ না মুরাল নাকি রেড নাকি পেল, এগুলো সবগুলো আপনাকে জানতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ দিতে পারে। এছাড়া আপনাকে উদাহরণ তো অবশ্যই জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার ফ্লেবোথ্রম্বোসিস বা থ্রম্বোফ্লেবাইটিস এগুলো জাস্ট একটু আমরা দেখবো। থ্রম্বোসিস অফ ডিপ ভেইন, এটা হচ্ছে লোয়ার এক্সট্রিমিটি ইজ দ্য মোস্ট কমন। দেখা যাচ্ছে হচ্ছে কাফ ভেইনে হতে পারে, এছাড়া ফিমার ভেইন, পপলিটিয়া, এলাইকুম কাফ ভেইনে সবচেয়ে কমনলি হয় ফ্লেবোথ্রম্বোসিস। থ্রম্বোসিস অলসো কমন ইন পেলভিক ভেইন, মেসেন্টারিক ভেইন, পোর্টাল ভেইন, হেপাটিক ভেইন। কজেস অফ ফ্লেবোথ্রম্বোসিস, স্ট্যাসিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা তো বাকিগুলো এখানে দেখে। সো আমরা পরেরটায় আসি, পরের পেজে। এখানে থ্রম্বোফ্লেবাইটিস সম্পর্কে বলছে, ইনফ্লামেশন অফ দ্য এন্ডোথেলিয়াল সেল যখন হয় থ্রম্বাসের সাথে, তখন এটাকে বলা হয় থ্রম্বোফ্লেবাইটিস। ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন হতে পারে, আবার স্টেরয়েড ইনফ্লামেশন। ব্যাকটেরিয়াল যেমন অ্যাপেন্ডিকুলার পেইন হতে পারে, অ্যাপেন্ডিসাইটিস, ইনফেক্টেড হেমোরয়েডস হতে পারে, তারপর পাইমিয়াতে হতে পারে, টোটাল পাইমিয়া। স্টেরয়েড ইনফ্লামেশন যেমন হচ্ছে ডিরেক্ট ট্রমা বা আয়োনাইজিং রেডিয়েশন যদি হয়, সেক্ষেত্রে থ্রম্বোফ্লেবাইটিস হবে উইদাউট ইনফেকশন। আচ্ছা, তো এখানে ফ্লেবোথ্রম্বোসিস, থ্রম্বোফ্লেবাইটিসের পার্থক্য বলছে, একটু দেখে নেবেন। ফ্লেবোথ্রম্বোসিসে কোনো ইনফ্লামেশন থাকে না, থ্রম্বোফ্লেবাইটিসে থাকে। ফ্লেবোথ্রম্বোসিস কাফ ভেইনে বেশি হয়, থ্রম্বোফ্লেবাইটিস যে কোনো জায়গায় হতে পারে। ফ্লেবোথ্রম্বোসিস মূলত সাইলেন্ট থাকে, বাট থ্রম্বোফ্লেবাইটিস যদি অ্যাকুট ইনফ্লামেশন, তাহলে এগুলোর সিম্পটম থাকে। ফ্লেবোথ্রম্বোসিস স্ট্রেসের জন্য হয় এবং থ্রম্বোফ্লেবাইটিস মূলত ইনফ্লামেশনের জন্য হয়। ফ্লেবোথ্রম্বোসিস সাধারণত স্টেরাইল এমবোলাই হতে পারে। থ্রম্বোফ্লেবাইটিস থেকে সাধারণত রেয়ার এমবোলিজম হতে পারে, যেটা পায়। আচ্ছা, এবার আমরা আসি ডিফারেন্স বিটুইন ক্লট এন্ড থ্রম্বাস। ক্লটটা হচ্ছে সাধারণত ফিব্রিনের একটা ম্যাস, ঠিক আছে, এখানে কিন্তু কোনো প্লাটিলেট থাকে না, এটা কিন্তু ক্লট। আর থ্রম্বাস হচ্ছে এখানে আপনার ম্যাস অফ প্লাটিলেট এন্ড ফিব্রিন দুটোই থাকে, প্লাটিলেট স্ক্যাফোল্ড এখানে থাকে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে প্লট সাধারণত আপনার এনিমেলেও হতে পারে, আবার টেস্ট টিউবেও হতে পারে, ডেড বডিতেও হতে পারে, বাট থ্রম্বাস সাধারণত লিভিং বডিতে। ঠিক আছে, প্লট কিন্তু ডিটাচেবল, এটা কিন্তু সহজেই ছাড়াই চলে আসে, বাট থ্রম্বাস কিন্তু সাধারণত ফ্রাইবল, আপনি ছাড়াইতে চাইলে এটা ভেঙে ভেঙে যাবে, ফার্মলি অ্যাটাচ থাকে। ঠিক আছে। আচ্ছা, প্লটে লাইন অফ জেন থাকবে না, থ্রম্বাসে লাইন অফ জেন থাকবে। থ্রম্বাস ফ্লোয়িং ব্লাডে থাকে, প্লট হচ্ছে স্ট্যাটিক ব্লাডে। ফেট অফ থ্রম্বাস একটু পড়বেন, লাইসিস বা ডিসোলিউশন, প্রোপাগেশন হতে পারে। আচ্ছা, উইদিন 2 ডেজ এর মধ্যে লাইসিস হয়, প্রোপাগেশন হতে পারে। প্রোপাগেশন হচ্ছে মানে একটা বড় হতে পারে, অর্গানাইজেশন হতে পারে, অর্থাৎ এই জায়গায় ফাইব্রাস টিস্যু তৈরি হতে পারে। ফাইব্রাস টিস্যু থেকে পরবর্তীতে কিন্তু এই জায়গায় দেখা যায় হাইলিনাইজেশন, ক্যালসিফিকেশন, এগুলো অসিলেশন হতে পারে। এবার আমরা আসি এম্বোলাস ফর্মেশন, থ্রম্বাস থেকে কিন্তু এম্বোলাস ফর্মেশন। ব্ল্যান্ড আর ইনফেক্টিভ, এটা হচ্ছে এম্বোলাই ফ্রম থ্রম্বোফ্লেবিস। ইনফেক্টেড অর ইনফেক্টেড বাট ব্ল্যান্ড টু বিহেভিয়ার, ব্ল্যান্ড ইন বিহেভিয়ার। ঠিক আছে, এটা হতে পারে। সেপটিক হতে পারে। আর সেপটিক এমবোলাই ইউজুয়ালি পাওয়া যায় প্যানিক, যেগুলো জাস্ট একটু মনে রাখতে হবে। আহ, এরপরে পার্থক্যটা করবেন অ্যান্টিমর্টাম থ্রম্বোস এবং পোস্টমর্টাম ক্লটের পার্থক্য। ঠিক আছে, অর্থাৎ ক্লট এবং থ্রম্বোসের পার্থক্য করা। সো ক্লট দেখা যায় যে হচ্ছে হার্টের গায়ে লেগে থাকে, ক্লট আমরা দেখি যে লেগে থাকে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এরপরে এগুলা জিনিস থাকে। আচ্ছা, লাইন অফ জেন অ্যান্টিমর্টাম থ্রম্বোসের প্রেজেন্ট, পোস্টমর্টাম থ্রম্বোসের থাকে না, এটা মনে রাখতে হবে। বাকিগুলো অত ইম্পর্টেন্ট না। আচ্ছা, ক্লট ইজ ইকুয়াল টু ফিব্রিন দিয়ে তৈরি হয়, এটা মনে রাখতে হবে। পেইল থ্রম্বাস তৈরি হয় ফিব্রিন প্লাস প্লাটিলেট দিয়ে, এবং এটা মূলত আঠা দিয়ে তৈরি হয়।
রেড থ্রম্বাস মূলত ফিব্রিন প্লাস আরবিসি দিয়ে তৈরি হয় এবং এটা সাধারণত ভেইনে তৈরি হয়। এবং মিক্সড থ্রম্বাস সাধারণত ফিব্রিন আপনার প্লাটিলেট আরবিসি সব জায়গায় তৈরি হয় এবং এটা সাধারণত আর্টারি এবং নার্ভ বেশি করে। ঠিক আছে, তাহলে এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, মরফোলজি অফ থ্রম্বাই এটা এনি ফায়ার, এটা হতে পারে আর্টেরিয়াল এবং কার্ডিয়াক থ্রম্বাই অ্যারাইজিং অ্যাট দ্য সাইট অফ অ্যানাথেরিয়াল ইনজুরি অর টার্বুলেন্স। এরকম হতে পারে। ভেনাস থ্রম্বোসিস সিস্টাসের জন্য হবে ফোকালি অ্যাটাচ দ্য গ্রান্ডাল মাসকুলার টিস্যু প্রপাগেটেড। আচ্ছা, প্রপাগেটেডটা হচ্ছে অ্যাকচুয়ালি টুয়ার্ডস দ্য হার্ট। আর্টারি থ্রম্বাস হচ্ছে দেখা যায় যে হচ্ছে রেট্রোগ্রেড ডিরেকশন ফ্রম পয়েন্ট অ্যাটাচ সবসময় টুয়ার্ডস দ্য হার্ট প্রপাগেট করে থ্রম্বাস। এটা অর্থাৎ ভেইনের ক্ষেত্রে টুয়ার্ডস দ্য ফ্লো, আর্টারির ক্ষেত্রে এগেইনস্ট দ্য ফ্লো। আর্টারিটা হার্ট থেকে বাইরের দিকে ব্লাড আসে, আর থ্রম্বাস সবসময় হার্টের দিকে যায়, সেটা ভেইনে হোক আর্টারিতে। অর্থাৎ ভেইনের ক্ষেত্রে আপনার ব্লাড ফ্লো এর ডিরেকশন হচ্ছে, আর্টারির ক্ষেত্রে ব্লাড ফ্লো ডিরেকশন অপোজিট হবে। ঠিক আছে। আচ্ছা, থ্রম্বোসিস ইন আর্টারিস, আর্টেরিয়াল থ্রম্বাই এটা থাকে অবভিয়াসলি ওয়ান প্লাটিলেট হতে পারে, সুপারইম্পোজড অন হচ্ছে আপনার রাপচার। যাই হোক, এটা একটু থ্রম্বোসিস ইন দ্য হার্ট জাস্ট লাইনগুলো পড়বেন, ব্লাড বর্ন ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো দিয়ে হতে পারে, ড্যামেজ ফাউন্ড তারপর তারপর এটাকে বলা হয় ইনফ্লেমেটরি সাথে সাথে এখানে কিন্তু যাই হোক, তো এখানে আমাদের ব্লাড বর্ন ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস এগুলো হচ্ছে মূলত আমাদের ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, এক ধরনের ভেজিটেশন, স্টেরাইল ভেজিটেশন, and persons with hypercoagulation or non-bacterial thrombotic endocarditis, যেখানে sterile vegetation থাকে কিন্তু ইনফেকশন পাওয়া যায় না। Sterile verrucous endocarditis, যেটা হচ্ছে Liebman's Sachs endocarditis, and occurs in SLE. Thrombus of the heart valves are vegetations. So এখানে কিছু আমি দেখতে পাচ্ছি না। সবগুলো জিনিস আমরা কভার করতে পারি। Liebman's Sachsটা কিন্তু SLE তে হয়, এবং থ্রম্বাস হার্ট valves হচ্ছে vegetation। তাহলে এই কয়েকটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে। থ্রম্বাস হার্ট valve বলা হয় ভেজিটেশন। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি আমাদের থ্রম্বাস রিলেটেড কিছু কথা। ভেনাস থ্রম্বোসিস রিলেটেড আরো কিছু কথা এখানে আছে, যেমন ভেনাস থ্রম্বোসিস, লেভেল থ্রম্বোসিস অলওয়েজ ইনভেরি প্রগ্রেসিভ। এটা বিভিন্ন কাস্ট ফর্ম করে রেড স্ট্যাসিস থ্রম্বাই হতে পারে বিকজ অফ ফ্রম দ্য স্ল্যাগিশ ভেনাস সার্কুলেশন, এনমেশড রেড সেলস এবং ফার্ম ফোকালি। সো এই হচ্ছে মোটামুটি ভেনাস থ্রম্বোসিস। এবার হচ্ছে লোকেশন, কোথায় কোথায় হয় একটু দেখে নিন, সেটাই। সো লোকেশন অফ ভেনাস চেম্বার, এটা একটু আপনাদের করতে হবে। লোকেশন অফ ভেনাস চেম্বার মধ্যে আছে হচ্ছে মোস্ট কমনলি 90% হচ্ছে লোয়ার এক্সট্রিমিটি, যার মধ্যে কাফ ভেইন, ফোকাল ভেইন, তারপর পপুলেটর, তারপর রাইট ভেইন। ঠিক আছে, এইভাবে করে আপনাদের কিন্তু করতে হবে। লেবোথ্রম্বোসিস এটা হচ্ছে মূলত অ্যাভিস ফ্রম সাফারাস ভেইন এন্ড গিভ সিটিং টু ভেনোসিটি, ভেরিকোসিটি। ঠিক আছে, তাহলে ভেনাস বক্র যদি ঠিক মতো তাহলে এগুলা কিন্তু একটু দেখতে হবে। আর লেবোথ্রম্বোসিস হচ্ছে সাফারাস ভেইনে ভেরিকোসিটির জন্য কিন্তু হতে পারে, রেয়ারলি এম্বোলাইজ করে, সাধারণত এম্বোলাইজ করে না, কেন? এগুলো তো ইম্পর্টেন্ট না, আমি অ্যাকচুয়ালি ওই যে আগে যতটুকু পড়াইছি, এই যে আপনার এইটুকু এইটুকু বেশি ইম্পর্টেন্ট, এরপরে এগুলো এত ইম্পর্টেন্ট না, জাস্ট জানার জন্য।
এইসব জায়গায় বেশি কিছু পাওয়া যায় না। ক্লিনিক্যাল এফেক্টস অফ থ্রম্বাস এটা পড়তে হবে, ওভারঅল কমপ্লিকেশন কি হতে পারে ভেনাস থ্রম্বাস বা থ্রম্বোপ্লাস্টিক ক্ষেত্রে এটা পড়তে হবে। প্রচারটা আছে এফেক্টস অফ থ্রম্বাস রিমেন্স অ্যাটাচ যদি থাকে সেক্ষেত্রে লাইসিস হতে পারে, ডিফিউশন হতে পারে, প্রোগ্রেশন হতে পারে, অর্গানাইজেশন মধ্যে আর কিছু বলে। আচ্ছা আর এদিকে হচ্ছে আপনার আচ্ছা এখানে ক্যানালাইজেশন, হাইয়ালাইজেশন, ক্যালসিফিকেশন, এই জিনিসগুলো কিন্তু মূলত আমাদের অর্গানাইজেশন করতে হবে। এই চ্যাপ্টারটা আসলে বেশ কঠিন এবং এই জন্য আমার কিন্তু নিজের একটুখানি পড়ে পড়ে বলা লাগতেছে আপনাদের। অ্যাটাচড হচ্ছে তিন ভাগে ভাগ হয়, সেটা হচ্ছে লাইসিস, প্রোপাগেশন, অর্গানাইজেশন। প্রোপাগেশন মানে এটা নির্দিষ্ট দিকে যেতে পারে, আর অর্গানাইজেশন মানে এখানে আবার ক্যানালাইজ হতে পারে, হাইলিনাইজ মানে প্রোটিন ডিপোজিট হতে পারে, ক্যালসিফিকেশন মানে অক্সিডেশন হতে পারে। আচ্ছা আর যদি ডিটাচড হয়ে যায় সেক্ষেত্রে এম্বোলাইজেশন হয়ে এটা বিভিন্ন জায়গায় ছড়াতে পারে, স্টেরয়েড এম্বোলাই হিসেবে অথবা সেপ্টিক এম্বোলাই হিসেবে ছড়াতে পারে। তাহলে এখান থেকে কিন্তু ক্লিনিক্যাল ইফেক্টস অফ থ্রম্বাস এবং ফেটস অফ থ্রম্বাস এগুলো করতে হবে। আচ্ছা এবার আমরা আর্টারিয়াল থ্রম্বাস এবং ভেনাস থ্রম্বাসের পার্থক্য করব। আর্টারিয়াল থ্রম্বাস হচ্ছে মূলত এই, ভেনাস থ্রম্বাস হচ্ছে রেড, কারণ এখানে প্লাকেট থেকে নার্ভাস থাকে। ন্যাচার হচ্ছে ফ্রিকোয়েন্টলি অক্লুসিভ, ইন কেস অফ আর্টারিয়াল এবং ভেনাস হচ্ছে অলমোস্ট ইনভেরিয়েবলি অক্লুসিভ, অ্যাটাচড, ফার্মলি অ্যাটাচড টু ভেসেলস এবং এটা হচ্ছে লুজ, ঠিক আছে। আচ্ছা সাইড করোনারি সেরেব্রাল আর্টারিয়াল থ্রম্বাস, আর ভেনাস থ্রম্বাসের হচ্ছে লোয়ার ভেন, পোর্টাল, হেপাটিক এই জিনিসগুলো বেশি। আচ্ছা ডিরেকশন আর্টারিয়াল থ্রম্বাসের ক্ষেত্রে এটা রেট্রোগ্রেড ডিরেকশনে যায়, অর্থাৎ হার্টের দিকে যায়, ভেনাস থ্রম্বাসের ক্ষেত্রে অ্যান্ট্রোগ্রেড, অর্থাৎ দুটি হার্টের দিকে যায়। এটা মানে থ্রম্বাসটা বাড়তে বাড়তে হার্টের দিকে যায়। তাহলে আর্টারিতে অপোজিট দিকে, মানে হার্টের তো হার্ট থেকে ব্লাড বেরোচ্ছে, তারা তার অপোজিটে যাবে, আর ভেনাস তো হার্টের দিকেই ব্লাড যাচ্ছে, তাহলে তার সাথে যেতে পারে, ঠিক আছে। মানে এই চার্টটা কিন্তু আপনাদের জন্য সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা আর্টারিয়াল থ্রম্বাস এবং ভেনাস থ্রম্বাস। এই জিনিসটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই খুব important। এর মধ্যে টাইপটা বেশি করে করতে হবে, নেচারটা বেশি করে করতে হবে, কজটা বেশি করে করতে হবে, কার্বোসিস্টেসিস, টার্বুলেন্স, ভেনাস সিস্টেসিস, সাইডটা করতে হবে কোথায় হয় মূলত, ডিরেকশনটা করতে হবে। থ্রম্বাস থেকে আমাদের টেক হোম মেসেজ হচ্ছে এটা যে আর্টারিয়াল থ্রম্বাস এর সাথে রিলেশন আছে পেইন থ্রম্বাস বা প্লাটিয়ার থ্রম্বাস, এরা ফ্রিকোয়েন্টলি অক্লুসিভ, এরা টার্বুলেন্সের মাধ্যমে তৈরি হয়, এরা করোনারি আর্টারিতে সবচেয়ে বেশি, অপর সেরিব্রাল এবং ফিউনাল সিসিএফ, এরপরে হচ্ছে রেট্রোগ্রেড। হ্যাঁ আর ভেনাস থ্রম্বাসের থেকে টেক হোম মেসেজ হচ্ছে রেড থ্রম্বাস বা আর্টিসি থ্রম্বাস, এখানে অলমোস্ট ইনভেরিয়েবলি অক্লুসিভ, এটা হচ্ছে স্ট্যাসের মাধ্যমে হয়, লোয়ার লিম্বে বেশি হয়, পোর্টাল ভেইন হতে পারে, হেমাটিক ভেইন হতে পারে, অ্যান্ডারো ভেইন হতে পারে, অর্থাৎ দুটোই কিন্তু হার্টের দিকে যায়। এবার আমরা আসি হচ্ছে এম্বোলিজম। তাহলে আপনার থ্রম্বাস আশা করি আপনাদের কাছে ক্লিয়ার, এবং এখান থেকে অবশ্যই এটা থ্রম্বাসটা আসলে পরীক্ষার আগের দিকে করবেন, পরীক্ষাতে সকালে একটু করবেন। এম্বোলিজম, স্টেমোলিজমের সংজ্ঞাটা একটু দেখবেন, এটা মোর ডেঞ্জারাস দ্যান থ্রম্বাস, এটা একটু জানবেন। এটা কিন্তু সলিড লিকুইড গ্যাস হতে পারে, যেটা আমরা থ্রম্বাসে বলছিলাম শুধুমাত্র সলিড। আচ্ছা এখানে এরা যখন ডিসট্যান্ট সাইটে যায় তখন কিন্তু এরা মোর ডেঞ্জারাস দ্যান থ্রম্বাস এর জন্য, এরা কিন্তু টিস্যু ডিসফাংশন এবং ইনফেকশন। টাইপস অফ থ্রম্বাস অবশ্যই, টাইপস অফ এম্বুলাস অবশ্যই আপনাকে পুরোটা করতে হবে, ঠিক আছে, এর মধ্যে ছম্বাই থেকে আসে 99%। ক্লিনিক্যাল আউটকাম অফ এম্বুলাস আপনাকে জানতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা এখান থেকে। ফেট অফ থ্রম্বাস ক্লিনিক্যাল আউটকামের মতো, বাট এখানে রেজুলেশন, লাইসেন্স, অর্গানাইজেশন, রিকগনাইজেশন, অপারেশন এবং প্রোপাগেশন এগুলো হতে পারে। ইফেক্টস অফ থ্রম্বাস কি কি? ইনফ্রাক্টেড নেক্রোসিস বা গ্যাংগ্রিন, অ্যাবসেস ফর্মেশন, এক্সেপ্টিক, এগুলো জানতে হবে। আচ্ছা এম্বোলিজম ফর্মেশন কিসের কিসের উপর ডিপেন্ড করে এটা একটুখানি জানবেন, অত বেশি ইম্পর্টেন্ট না, মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে টাইপস, তারপর হচ্ছে ক্লিনিক্যাল আউটকাম বা ফেট, আর হচ্ছে ইফেক্টস। সো এবার আমরা আসি থ্রম্বো এম্বোলিজম। যখন থ্রম্বো এম্বোলিজম বলতে কি বোঝায়, লস ইন পাবলিক সার্কুলেশন,
লিডিং টু পার্মানেন্ট থ্রম্বো এম্বোলিজম অর সিস্টেমিক সার্কুলেশন ইনক্লুড সিস্টেমিক থ্রম্বো। থ্রম্বাস থেকে ভেঙে যখন এম্বোলাই বিভিন্ন জায়গায় যায় এটাকে বলা হয় থ্রম্বো এম্বোলিজম। এটা অ্যাসেপ্টিক হতে পারে, সেপ্টিক হতে পারে। পালমোনারি এম্বোলিজম খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা অরিজিন হচ্ছে 95% ক্ষেত্রে ডিপ লেগ ভেইন থেকে, অ্যাবাভ দ্য লেভেল অফ নি, অপ্লিটের ফিমোরাল আইলিয়াক ভেইন থেকে আসতে পারে। এটা হচ্ছে আপনার থ্রম্বাই উইদিন সুপারফিশিয়াল ভেইন হতে পারে, থ্রম্বাই ইন দ্য ভেইনস অফ পেলভিস, এই সকল জায়গা থেকে আসতে পারে। এরা লাংসে, মানে হার্টের রাইট সাইড দিয়ে লাংসে যায়। এবং তারপর হচ্ছে এরা কি করে, এরা এখানে স্যাডেল আপনার এম্বোলিজম তৈরি করে। ঠিক আছে, স্যাডেল মানে হচ্ছে আপনার ঘোড়ার জিনের মতো, এরকম ওয়াই এর মতো, অনেকটা এরকম ওয়াই এর মতো এরকম একটা এম্বোলিজম এরা ফর্ম করে। ওয়াই এর মতো না, ওয়াই এর উপরের দুই মাথার মতো এরকম একটা এম্বোলিজম। ঠিক আছে, এছাড়া প্যারাডক্সিক্যাল এম্বোলিজম কখন বলে, যখন এএসডি ভিএসডি তে এক সাইডের এম্বোলিজম আরেক সাইডে চলে আসে, এটাকে বলা হয় প্যারাডক্সিক্যাল এম্বোলিজম। তাহলে এম্বোলিজমের মধ্যে থ্রম্বাসের মধ্যেও যেমন আমরা কতগুলো নাম করছিলাম, যেমন মুরাল থ্রম্বাস, এম্বোলিজমের মধ্যেও কিন্তু অনেকগুলো নাম আছে, যেমন স্যাডেল এম্বোলিজম যেটা পালমারি এম্বোলিজমের মধ্যে পড়ে, আর প্যারাডক্সিক্যাল এম্বোলিজম যেটা এএসডি ভিএসডি এর ক্ষেত্রে এক সাইড অফ দ্য চেম্বার থেকে আরেক সাইডে চলে আসে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পালমারি এম্বোলিজম। সেখানে আমরা দেখি আরো কি কি বলছে, এম্বোলিজম অনেকগুলো ব্যাখ্যা করা আছে। ক্লিনিক্যাল ফিচার একটু বলছে 60 to 80% কিন্তু সাইলেন্ট। এবং পালমোনারি এম্বোলিজম ডায়াগনোসিস করতে গেলে আপনাকে সন্দেহ প্রবণ হতে হবে, এছাড়া আপনি ডায়াগনোসিস করতে পারেন। সন্দেহ করতে হবে যে হ্যাঁ এটা পালমোনারি এম্বোলিজম। ফেট অফ পালমোনারি এম্বোলিজম এখানে ফিব্রিলাইসিস এর বন্ধ ঠিক হয়ে যাবে, অর্গানাইজেশন এখানে ঝামেলা হবে না। আচ্ছা, ফ্যাক্টরস রেসপন্সিবল ফর পালমোনারি এম্বোলিজম একটু করে নেবেন। এগুলো আপনি ইম্পর্টেন্ট আসলে, ভিতরে জাস্ট বেসিক অংশটুকু বেশি। সাপোর্টিভ থ্রম্বোফ্লেবাইটিস, এটা লাং অ্যাবসেস এখানে পাওয়া যেতে পারে। এরপর আমরা আসি সিস্টেমিক এম্বোলিজম, এটা সাধারণত মুরাল থ্রম্বাই থেকে আসে 80%, যেমন এমআই, রুমাটিক হার্ট ডিজিজ, আর্টারিয়াল ফিব্রিলেশন। এই ক্ষেত্রে একটা থ্রম্বাস হওয়ার সময় যে থ্রম্বাসটা ছুটে গিয়ে এম্বোলিজম হিসেবে আর্টিক এম্বোলিজম হতে পারে, থ্রম্বাই হতে পারে, স্ক্লেরোটিক প্লাক হতে পারে, ভালভুলার ভেজিটেশন, প্যারাডক্সিক্যাল এম্বোলাই 10 to 20% আননোন। সাইট অফ ইনফেকশন লোয়ার এক্সট্রিমিটি এটা বেশি হয়, সিস্টেমিক এম্বোলিজম তার সাথে ব্রেইনে হতে পারে, কিডনি, ব্রেইন, স্প্লিন, আপার এক্সট্রিমিটি। ওকে, তাহলে আমাদের মোরাল থ্রম্বাস, হার্ট বা এই রিলেটেড কোনো থ্রম্বাস কিন্তু পরবর্তী সিস্টেমিক সার্কুলেশন ছড়াই নিয়ে এটা বিভিন্ন জায়গায় থ্রম্বোএম্বোলিজম করতে পারে। মোস্ট কমন সাইট হচ্ছে লোয়ার এক্সট্রিমিটি, ব্রেইন, ইন্টেস্টাইন, কিডনি, স্প্লিন সব জায়গায়। আচ্ছা, সিকোয়েন্স কি কি হতে পারে একটু দেখবেন, কোন সিকোয়েন্স কি হবে সাধারণত ইনফরমেশন। ফ্যাট এম্বোলিজম, ফ্যাট এম্বোলিজম হচ্ছে ম্যাক্রোগ্লোবিউলগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্যাট চলে যায়, গিয়ে এম্বোলিজম। অরিজিন হচ্ছে ফ্র্যাকচার বা অর্থোপেডিক স্পেসিফিক, মোস্ট কমনলি ইন্ট্রামেটাল যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু ভিতরের যে ফ্যাট গুলো থাকে ওগুলো কিন্তু সরে এসে আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে ঢুকে গিয়ে এম্বোলিজম। ফ্র্যাকচারের ক্ষেত্রে বলতেছে হাড়ের মধ্যে যে বোনগুলো ওগুলো ব্লাড স্ট্রিমে এসে কিন্তু ছড়ায়। আচ্ছা, লস কোথায় কোথায় হয়, লাংয়ে হলে এআরডিএস বলে আমরা দেখি, ব্রেইনে হলে স্ট্রোক বলি, আর কিডনিও হতে পারে, কিডনি থেকে সাধারণত কেটে যায়। এবার আমরা আসি হচ্ছে ফ্যাট এম্বোলিজম syndrome. Metabolism syndrome মধ্যে হচ্ছে কার্বন ইনসাফিসিয়েন্ট ফ্রম ইউরিক সিনড্রোম পাবে, অ্যানিমিয়া পাবে, তারপর হচ্ছে মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া অত বেশি দরকার নেই, জাস্ট ফিচার হিসেবে আপনার করে রাখতে পারেন। তাহলে ফ্যাটি এম্বোলিজম অত ইম্পর্টেন্ট না, জাস্ট অরিজিনটাই বেশি ইম্পর্টেন্ট, কোথায় কোথায় লস হচ্ছে এবং ফ্যাটি এম্বোলিজম সিম্পটম জাস্ট একটু। এয়ার এম্বোলিজম বা ব্যারোট্রমা হচ্ছে গ্যাস বাবল উইদিন দ্য সার্কুলেশন, এটা হচ্ছে মোর দ্যান 100 সিসি গ্যাস থাকতে হবে, তাহলে এম্বোলিজম। কজ কি কি, কজ জাস্ট আপনাদের জানতে হবে, যে অবস্ট্রাকটিভ হোস্টেল হতে পারে, চেস্ট ওয়াল ইনফেকশন হতে পারে, এয়ার ট্রাফিক হতে পারে, পার্টিকুলার ফর্ম অফ গ্যাস এর মধ্যে
স্কোয়ার ডিগ্রি এখান থেকে আর তেমন কিছু না। এমজেটিক ফ্লুইড এমবোলিজম এটা সাধারণত লেবারের সময় বা পোস্টমর্টম পিরিয়ডে, বাট গ্রেড এটা সাধারণত আনকমন একটা মধ্যে, তবে এটা কিন্তু একটা গ্রেড কন্ডিশন। কনসেপ্ট কি এখানে জানতে হবে। ফাইন। ওকে, এগুলো এখান থেকে আসলে খুব বেশি কিছু বাকি নেই, এগুলো এমন কিছু না, জাস্ট রিডিং। তাহলে এখান থেকে কিন্তু আমি পুরোটাই পড়লাম, এমন আহামরি ইম্পর্টেন্ট আর কিছু না। ঠিক আছে, সেখান থেকে আর দাগানোর কিছু দরকার নেই। এরপরে আমরা আসি এখানে কি বলছে, স্মল এম্বোলাই কিন্তু অ্যাসিম্পটোমেটিক বা সাইলেন্ট থেকে যেতে পারে, ইভেন প্রায় ফিব্রোনাইটিক সিস্টেম বা রিপোর্ট থেকে ঘটে এটা অবস্থা। হেমোলাইসিস করতে হয় যেটা খুব বেশি হয়, আর স্মল ইনফেকশন করতে হয় উইথ কম্প্রোমাইজড প্লুরাল সার্কুলেশন ক্যান প্রডিউস সিম্পটমস। হেমোলাইসিসের এখানে মধ্যে স্মল ইনফেকশন হবে। মিডিয়াম সাইজড এম্বোলাই যদি হয় তাহলে লার্জ, মিডিয়াম সাইজ যদি হয় তাহলে 10 থেকে 15%, সেক্ষেত্রে সাধারণত দেখা যায় লাংস সাইজ ব্লাড সাপ্লাই, সেক্ষেত্রে কিন্তু এরকম দরকার obstruction of the heart wall, obstruction of the branches of pulmonary artery usually do not cause infection. আচ্ছা, ইনফেকশন কিন্তু এটা ধরে রাখতে হবে। আর ম্যাসিভ বা লার্জ সাইজ এম্বোলাই যদি হয় সেক্ষেত্রে আমরা সাধারণত বাইফার্কেশন অফ পালমোনারি আর্টারি, স্যাডেন এম্বোলিজম, পালমোনারি আর্টারি এগুলো খুব সাডেন অনসেট চেস্ট পেইন, হেপাটাইটিস, সাডেন ডেথ, অ্যাকিউট রুমাটিক হার্ট ডিজিজ, কার্ডিওজেনিক শক, এগুলো হচ্ছে মূলত আপনার কনসিকুয়েন্সের মধ্যে পড়ে। মাল্টিপল মাইক্রোসার্জারি থেকে কিন্তু আমাদের হাইপারটেনশন থাকবে, হাইপারটেনশন, সেপটিক এম্বোলিজম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আচ্ছা। তাহলে এই জিনিসটা কিন্তু এত বেশি ইম্পর্টেন্ট ছিল, জাস্ট আপনাকে জানতে হবে। আচ্ছা, ফ্যাট এম্বোলিজমের অরিজিন fractures, close fracture produce more emboli than open fracture, means long bone pelvis, rib, proximal emboli, sternum pelvis, multiple fractures more। আচ্ছা, প্যাথোলজির মধ্যে দরকার নেই, এটা হচ্ছে আপনার ডিকম্প্রেশন সিকনেস। ডিকম্প্রেশন সিকনেস মানে একটা অ্যাকিউট কন্ডিশন, যে পানির তলায় গেলে গিয়ে হঠাৎ করে উপরের দিকে উঠে, তখন দেখা যায় যে হচ্ছে তার অতিরিক্ত চাপে যে গ্যাসগুলো দ্রবীভূত ছিল ব্লাডের মধ্যে সেটা বের হয়, সেটাই হচ্ছে
এইজন ডিজিজ হচ্ছে ক্রনিক ফর্ম অফ ডিকম্পোজিশন, ক্রনিক্যালি যখন পেশেন্টের সমস্যা হয়। আচ্ছা, ইনফাকশন হচ্ছে মূলত লোকালাইজড ইসকেমিক নেক্রোসিস, মোস্ট অফেন ইজ বাই সাডেন আর্টারি সাপ্লাই অর রেসপিরেটরি ডিপার্টমেন্ট। থ্রম্বাসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এম্বোলাসটা মোটামুটি ইম্পর্টেন্ট, এবং যতটুকু আমি দেখাই দিচ্ছি স্পেশালি থ্রম্বাস থেকে যেভাবে আমি এই জিনিসগুলো একটু ক্লিয়ার ভাবে দেখাই দিচ্ছি, আশা করি আপনাদের এখানে বুঝতে পারবেন। ইনফ্রাকশনটা দেখেন, এটা হচ্ছে লোকালাইজড ইসকেমিক নেক্রোসিস। এটা অ্যাকচুয়ালি নেক্রোসিস আমরা প্রথম চ্যাপ্টারে যে পড়ছিলাম এটারই কিন্তু একটা পার্ট হচ্ছে ইনফ্রাকশন। মোস্ট অফেন বাই সাডেন অপারেশন অফ আর্টারি সাপ্লাই অর রেসপিরেটরি, এটা হচ্ছে ইনফ্রাকশন। ইনফ্রাকশন যেমন এমআই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, কজ অফ ইনফ্রাকশন এটা অবশ্যই করতে হবে থ্রম্বোসিস, যেমন আর্টারি থ্রম্বোসিস, ভেনাস থ্রম্বোসিস থেকে কিন্তু ইনফ্রাকশন হয়। 99% ইনফ্রাকশন আর ডিউ টু থ্রম্বোস ইন দ্য আর্টারি। ভেনাস থ্রম্বোস যেমন ওভারি টেস্টে যে সকল জায়গায় যাবে সিঙ্গেল ভেনাস আউটফ্লো চ্যানেল থাকে, সেই ক্ষেত্রে আসলে আপনি আউটফ্লো অবস্ট্রাকশন করে ফেললে সেই জায়গায় আগে কনজেশন হবে, তারপরে কিন্তু সেই জায়গায় আস্তে আস্তে ইনফেকশনের দিকে চলে যাবে। ঠিক আছে, প্যাথোলজির টার্মগুলো কিন্তু খুবই কাছাকাছি টার্ম। দেখেন নেক্রোসিস, নেক্রোসিস হওয়ার পদ্ধতি হচ্ছে অ্যাকচুয়ালি আপনার যে থ্রম্বোসিস, এবং থ্রম্বোসিস থেকে যে নেক্রোসিস হচ্ছে এরপরে যে টিস্যুটা তৈরি হচ্ছে এটা হচ্ছে ইনফ্রাক্টেড টিস্যু। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যায় যে হচ্ছে ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন হয়ে গেলে কিন্তু আপনার এখানে কনজেশন হয়, রেডনেস হয়, এরপর আস্তে আস্তে সেখানে কিন্তু ইনফেকশন হয়। কনজেশন, তারপর হচ্ছে আপনার হাইপারেমিয়া, সবগুলো কিন্তু অনেক কাছাকাছি। যাই হোক, এরপরে বেশ কয়েকটা কারণ এখানে আছে, সবগুলো এখানে দেখে নেবেন। ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স ইনফেকশন অবশ্যই করতে হবে। ব্লাড সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে, প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ অল্টারনেটিং ব্লাড সাপ্লাই ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এন্ড আর্টারি যে সকল অর্গানে আছে যেমন কিডনি, স্প্লিন, এই সকল অর্গানে বেশি হয়। তারপর আপনার ইনফেকশন মে নট অকার ইন এরিয়া হ্যাভিং গুড কোলাট্রাল সার্কুলেশন, ডুয়াল ব্লাড সাপ্লাই যেমন লিভার, লাংস, এগুলোতে ইনফেকশন কম হয়। ইন্টারকারেক্টিং অ্যানাস্টোমোসিস যেখানে আছে, যেমন ইন্টেস্টাইন, ব্রেইন, সার্কুলার ফ্লুইডস, এগুলোতে ইনফেকশন হতে পারে। ঠিক আছে, এগুলো জানতে হবে। র্যাপিডিটি অফ অক্লুশন, যত দ্রুত র্যাপিডলি হবে তত দ্রুত কিন্তু ইনফেকশন হওয়ার চান্স থাকে, আস্তে আস্তে হলে কোলাট্রাল সার্কুলেশন ডেভেলপ হবে। ভালনারেবিলিটি অফ টিস্যু টু হাইপোক্সিয়া, যেমন মাইকার্ডিয়াল টিস্যু হচ্ছে 20 থেকে 30 মিনিট, ঠিক আছে, এবং নিউরন হচ্ছে 3 থেকে 4 মিনিটেই মরে যাবে। সুতরাং কতটুকু সময় ধরে আপনি অক্সিজেন সাপ্লাই বন্ধ রাখছেন এটা কিন্তু যে এখানে ইনফেকশন হবে কি জেনারেল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে যে পেশেন্ট কতটুকু সুস্থ বা অসুস্থ। ফেট অফ ইনফ্রাক্ট দেখেন অ্যাবজর্পশন হতে পারে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, নট মেটাস্ট্যাটিক, এটা মনে রাখতে হবে। ডিসিজ টিস্যু তাই ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন, আয়োডিনাইজেশন মানে প্রোটিন ডিপোজিশন, স্যাচুরেশন অ্যাবসেস আর লিকুইফেক্টিভ নেক্রোসিস ইন ব্রেইন, এগুলো হচ্ছে মোটামুটি আপনার ফেট অফ ইনফেকশন, এগুলো কিন্তু করতে হবে। এবার আমরা আসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, রেড ইনফ্যাক্ট এবং হোয়াইট ইনফ্যাক্ট। রেড ইনফ্যাক্ট কোথায় কোথায় হয়? লাংসে হয়, ইন্টেস্টাইনে হয়, স্মল ইন্টেস্টাইনে, ওভারিতে হয়, টেস্টিসে হয়, সামটাইমস ব্রেইন। এরা কোথায় কোথায় হবে? সাধারণত ভেনাস অপারেশন, অর্থাৎ ভেইন অপারেশন হয়ে গেছে, সেখানে আপনার আর্টারি সাপ্লাই ঠিকই আসতেছে, আস্তে আস্তে একসময় মানে জ্যাব লেগে দিয়ে আর্টারি সাপ্লাই আসা বন্ধ হয়ে গিয়ে তখন অক্সিজেন আসা বন্ধ হয়ে যায়, তখন ইনফেকশন। তো প্রথমত ব্লাড আসতেছে, তো প্রথমে যখন ব্লাড আসবে তখন এখানে কিন্তু একটা রেডনেস ডেভেলপ করে, যেটাকে আমরা বলি থাকি কনজেশন। কনজেশন থেকে যে ইনফেকশন হয় সেটা হচ্ছে রেড ইনফেকশন। ঠিক আছে, এখানে তাহলে ভেনাস অপারেশনের জন্য হবে যেমন টেস্টিকুলার টর্শন, অপারেটর টর্শন, বুস্ট টিস্যু যে জায়গায় সেখানে, যেমন লাংস, ঠিক আছে, ডুয়াল সার্কুলেশন যেখানে আছে যেমন লাংস, স্মল ইন্টেস্টাইন হিসেবে। তারপর আপনার প্রিভিয়াসলি কনজেস্টেড, এই কনজেস্টেড টিস্যুর ক্ষেত্রে কিন্তু মূলত রেড ইনফেকশন। এবং যখন আপনি ফ্লো রিএস্টাবলিশ করবেন তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে এখানে নেক্রোসিসটা অ্যাক্টিভেট করতে পারে। এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তারপর টপিক হচ্ছে হোয়াইট ইনফ্রাক্ট, এটাও খুব খুব ইম্পর্টেন্ট টপিক। হোয়াইট ইনফ্রাক্ট কোন কোন অর্গান আছে? হার্ট, স্প্লিন, কিডনি, রেটিনা, এই চারটা আপনাকে মনে রাখতে হবে। হার্ট, স্প্লিন, কিডনি, রেটিনা, এই চারটাই হচ্ছে হোয়াইট ইনফ্রাক্ট। এই চারটাই বেশিরভাগ মনে রাখার চেষ্টা করবেন, কারণ রেড ইনফ্রাক্ট এমনি আপনাদের মনে থাকবে। সো হোয়াইট ইনফ্রাক্ট হয় সাধারণত যেখানে এন্ড আর্টারি আর্টারি অপারেশন হয়ে গেলে সেখানে ব্লাড সাপ্লাই ঠিক মতো আসে হোয়াইট ইনফ্রাক্ট, এবং সলিড অর্গানে হবে আর্টারিয়াল অপারেশন এবং টিস্যু ডেন্সিটি এখানে বেশি থাকে। মোস্ট ইনফ্রাক্টস রিপ্লেসড বাই স্কার টিস্যু, সাম টিস্যুতে রিজেনারেশন হয়, ব্রেনের ক্ষেত্রে লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়, এগুলো জানতে হবে। আচ্ছা, শক, শক থেকে কিন্তু মানে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম গতবার আগেরটা, সেবার কিন্তু এখানে বেশ কোশ্চেন আসছিল, শক থেকে মানে দুটো কোশ্চেন আসছিল।
সো শকের কয়েকটা এখানে আপনার কারণ বলা আছে, এগুলো জানতে হবে। এছাড়া শকের ফিচারের মধ্যে কয়েকটা, যেমন হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া, কনস্ট্রাকশন, ডিসোসিয়েশন, বার্ডেন, ইনক্রিজ মুভমেন্ট অফ আইসিএফ ইন ক্যাপিলারিস, এগুলো কিন্তু জানতে হবে। ক্লাসিফিকেশন অফ শক এক এক বইতে একরকম আছে, দেখবেন বেলি ল্যাবে আপনার 5টা ক্লাসিফিকেশন আছে, ডেভিডসনে কিন্তু আবার একটু অন্যভাবে ক্লাসিফিকেশন করা আছে। তো যাই হোক, এখানে আমরা যেটাই পড়ি এখানে তো অতভাবে ক্লাসিফিকেশন লাগবে না, জাস্ট আমাদের জানতে হবে। সো প্রাইমারিলি কিন্তু নিউরোজেনিক মেকানিজম হতে পারে, যেমন ভেসোভেগালশন, ফিয়ার, অ্যাংজাইটি। সেকেন্ডারিলি এখানে ব্যাস অফ প্যাথোলজিস লিখতে পারে আপনার কার্ডিওজেনিক শক, হাইপোভোলেমিক শক এবং সেপ্টিক শক। ইটিওলজিক্যালি ট্রমাটিক, হেমোরেজিক, ব্রেন শক, কার্ডিওজেনিক, সার্জিক্যাল, এন্ডোটক্সিক, আদার্সের মধ্যে নিউরোজেনিক, অ্যানাফিলিপ্টিক। ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে যে এই ক্লাসিফিকেশনটা বেশ ভালো। কার্ডিওজেনিক, হাইপোভোলেমিক, সেপ্টিক, আরো মনে হয় আছে না, সো এটা মোটামুটি আমার কাছে বেশ ভালো ক্লাসিফিকেশন মনে হচ্ছে। কার্ডিওজেনিক শক যেখানে হার্টের কারণ থাকে, ঠিক আছে। হাইপোভলিমিক শক যেখানে হচ্ছে আপনার ব্লাড ভলিউম কমে গিয়ে হচ্ছে, ফ্লুইড ভলিউম কমে, ঠিক আছে, এগুলো দেখতে হবে। আর সেপটিক শকের মধ্যে বেশ কয়েকটা টাইপস আছে, যেমন হচ্ছে আপনার গ্রাম ব্যাকটেরিয়ার জন্য এনটক্সিন শক, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার জন্য বা সুপার অ্যান্টিজেনের জন্য শক, ঠিক আছে, এগুলো কিন্তু একটা ভালো ক্লাসিফিকেশন। এই কিছু ক্লাসিফিকেশন আসলে আমার কাছে কোনো বইতেই কমপ্লিট মনে হয়, সব বইতেই কিছু না কিছু বেশি আছে, কম বেশি আছে। যাই হোক, আমাদের তো এমসিকিউ বা এসবিএ টেস্ট, এখানে আমাদের অত ইন্টারেস্ট থাকবে না, আমরা জাস্ট এখানে জানবো যে আহ, কি কি টাইপের শক হতে পারে বা কোন কোন এক্সাম্পলের ক্ষেত্রে কোন শক হতো, যেমন এমআই হচ্ছে কার্ডিওজেনিক, এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে, এর বেশি ডিটেলস আপনার এখানে কিন্তু লাগবে। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে শকের ফিচার এবং শকের টাইপস আমরা দেখব। আচ্ছা, তার আগে আমরা একটুখানি ইনফ্রাকশনের মধ্যে দু একটা জিনিস আমাদের বাদ পড়ে গেছিল, সেটা একটা আমরা বলি। কজেস অফ ইনফ্রাকশন মোস্ট কমন হচ্ছে আর্টেরিয়াল থ্রম্বোসিস, এটা মনে রাখতে হবে, বাকিগুলো একটুখানি দেখবেন। কজ অফ ইনফ্রাকশন কি কি আছে? ভেনাস থ্রম্বাস ক্যান কজ ইনফ্রাকশন, মোর কমন আউটকাম আছে সিম্পলি কনজেশন, কনজেশন পরবর্তীতে রেড ইনফ্রাকশন হতে পারে। আচ্ছা, ডুয়াল ব্লাড সাপ্লাই ইজ রেজিস্ট্যান্ট টু ইনফ্রাকশন, কোথায় কোথায়? লিভারে, যেখানে হেপাটাইট আর্টারি টোটাল, লাংসে ব্রঙ্কিয়াল আর পালমোনারি আর্টারি, হ্যান্ড এবং ফোর আর্ম, যেখানে প্যারালাল রেড এবং মাটানো। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে আপনার ইনফ্রাক্ট ওয়েস্ট শেপ হইতে পারে, যেখানে অপলোডিং ভেসেল থাকে অ্যাপেক্সে এবং পেরিফেরিতে থাকে অর্গান ফর্মিং দ্য বেস। ফিব্রিলাস এক্সুবেট থাকতে পারে আমাদের সেরোসাল সারফেসে, যেখানে আপনার ইনফ্রাকশন হচ্ছে। মার্জিনস অফ অ্যাকুট ইনফ্রাকশন পোরলি ডিফাইন্ড, এরপরে আপনি দেখতে হবে। মরফোলজিটা একটুখানি দেখবেন, এমন ইম্পর্টেন্ট কিছু না। স্পঞ্জি অর্গানের ক্ষেত্রে সাধারণত হিমোরেজিক ইনফ্রাকশন দা রুল, এটা জানতে হবে। আহ, তারপরে হচ্ছে আপনার এক্সটেন্সিভ হিমোরেজ যদি হয় সেক্ষেত্রে ব্রাউন রেসিডিউ হতে পারে ইনফ্রাকশনের মধ্যে। ইসকেমিক কোয়াগুলেটিভ নেক্রোসিস হতে পারে ইনফ্রাক্টিভ টিস্যুতে। ব্রেইনের ক্ষেত্রে কিন্তু আমরা বলছিলাম লিউকোফেটেড নেক্রোসিস বা এক্সেপশন, ঠিক আছে। সেপটিক ইনফ্রাক্ট গুলো সাধারণত দেখা যায় এরা অ্যাবসেসিভ ট্রান্সফর্ম হয়, এটা একটুখানি আপনাদের জানা। আচ্ছা, তো আমরা শকে ছিলাম, শকের ক্লাসিফিকেশন করছিলাম, এখন ডিটেলস একটুখানি যাবো। কার্ডিওজেনিক শক, কার্ডিওজেনিক শক কি কি কারণে হয় প্রত্যেকটা আপনারই করতে হবে। এর মধ্যে যে লাস্টের তিনটা আপনার অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, কার্ডিয়াক টেম্পোরাল টেনশন নিউমোথ্যারাক্স, এগুলো কিন্তু অবস্ট্রাকটিভ শক, স্পেশাল টাইপ অফ কার্ডিওজেনিক শক, সেটা জানতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার হাইপোভলিমিক শকের কজ কি কি আছে, এগুলো আপনাকে জানতে হবে। 25% অফ টোটাল ব্লাড যদি আছে সেই ক্ষেত্রে মানুষ কিন্তু সেপ্টিক শক, সেপ্টিক শকের মধ্যে আপনার আহ, কারণগুলো জানতে হবে, যেমন এন্ডোটক্সিক প্রোডিউসিং গ্রাম নেগেটিভ ব্যাসিলি কারা কারা করতে পারে, গ্রাম পজিটিভ কারা কারা, মেনিঙ্গোকক্কাল সেপ্টিসেমিয়া, ফাঙ্গাল সেপ্টিস, এরা সবাই কিন্তু সেপ্টিক শক করতে পারে। প্যাথোজেনেসিস অফ সেপ্টিক শক, জাস্ট এই একই কথাগুলো, সুপার অ্যান্টিজেনের কথাটা এখানে এক্সট্রা বলা আছে। সিকোয়েন্স অফ ইফেক্ট, এখানে মূলত লাইপোপলিস্যাকারাইড থেকে কিন্তু যে এন্ডোটক্সিন, এখান থেকে কিন্তু মূলত পেশেন্ট শকে চলে যায়, এগুলো আমাদের এত ডিটেলস লাগবে না, জাস্ট একটু জেনে রাখা। এই ফ্লোচার্টটা একটু করতে চাইলে করতে পারেন। মাইক্রোবায়াল প্রোডাক্ট থেকে কিভাবে সেপটিক শক হচ্ছে, এখানে ফ্যাক্টর 12 এর একটা মেকানিজম থাকে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের মেকানিজম থাকে, টিএনএফ ইন্টারলিউকিন 1 এর কাজ থাকে। এখানে মাইক্রোভাস্কুলার থ্রম্বোসিস ডিআইসি হয়, ভেসোডাইলেশন হতে পারে, যেখানে ইনক্রিজ পারমিয়াবিলিটি হবে। তার সাথে সাথে কিন্তু এখানে সিস্টেমিক ইফেক্ট বিভিন্ন রকম থাকে। তো তাহলে মাইক্রোভাস্কুলার থ্রম্বোসিস, ভেসোডাইলেশন, ইনক্রিজ পারমিয়াবিলিটি, ডিক্রিজ পারফিউশন, সবকিছুই কিন্তু এখানে থাকে। সো জাস্ট কম্পোনেন্ট গুলো করবেন।
এত ইম্পর্টেন্ট। স্টেজেস অফ শক, শকের স্টেজ কিন্তু তিনটা। একটা হচ্ছে আপনার প্রোগ্রেসিভ শক বা কম্পেনসেটেড শক, যেটা কম্পেনসেট হয়ে গেছে শক। এখানে আপনি ফিচারে খুব বেশি কিছু পাবেন, ঠিক আছে? হার্ট রেট একটু বেশি পাবেন, পেরিফেরাল ভাসোকনস্ট্রিকশন হতে পারে, পিপি একটু বেশি পেতে পারেন, মানে নর্মাল টেনশন হয়ে যাবে, এত বেশি ইয়ে না, মাইকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি একটু বেশি পাবেন, ঠিক আছে? এই টাইপের বিভিন্ন ফিচার থাকবে। এরপরে হবে প্রোগ্রেসিভ শক বা ডিকম্পেনসেটেড শক। এখানে হচ্ছে আপনার টিস্যু হাইপোপারফিউশন, হাইপোক্সিয়া, তারপর হচ্ছে আরবি গ্লাইকোলাইসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস পাবেন, তারপর ট্যাকিকার্ডিয়া পাবেন। মাইকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি এখানে খুব একটা বেশি পাবেন না। ব্লাড ভেসেল রেসপন্স এখানে পাবেন, বা ডাইলেটেশন পাবেন, ঠিক আছে? এই কোন জায়গায় কি পাবেন এগুলো ইম্পর্টেন্ট। আপনার অনেক সময় এরকম দিতে পারে যে নন প্রোগ্রেসিভে কি পাবেন, প্রোগ্রেসিভে কি পাবেন, ইরিভার্সিবল কি পাবেন। ইরিভার্সিবলের মধ্যে পাবেন হচ্ছে সেলর টিস্যু ইনজুরি পাবেন, মাইটোটিক কন্ট্রাকশন কমে যাবে, লাভার ইস্কেমিয়া হবে, অ্যাকিউট রেনাল শক পাবেন। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ শক মূলত হচ্ছে সেগুলো আমরা সবাই জানি। তো এগুলো না পড়ে আমরা হচ্ছে মূলত তিনটে স্টেজে কোনটায় কি ফিচার পাওয়া যায়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। আচ্ছা, এই চার্টগুলো থেকে আমার মনে হয় এইবার প্রশ্ন আসছিল, এবার বলতে আমি যে পরীক্ষা দিচ্ছিলাম, মানে এবারের আগের বার। সো এইখানে প্রোগনোসিস অফ শক অত ইম্পর্টেন্ট না, কার্ডিওভাস্কুলার এন্ড মেটাবলিক ক্যারেক্টারিস্টিক অফ শক এটা পড়তে হবে, ঠিক আছে? যেমন কার্ডিয়াক আউটপুট সবগুলাতেই কিন্তু লো থাকে, ডিস্ট্রিবিউটিভে হাই, যেমন আপনার সেপ্টিক শকে হাই থাকে। ভাস্কুলারিটি পড়তে হবে হচ্ছে এইভাবে, মানে কোনটায় মানে আপনার ব্যতিক্রম এটা পড়তে হবে, কারণ পরীক্ষা ওইভাবে করছে না। ভাস্কুলার রেজিস্ট্যান্স সবগুলাই বেশি থাকবে, ডিস্ট্রিবিউটিভে শুধু কম থাকবে। আচ্ছা, ভেনাস প্রেশার আপনার হাইপোভলিমিয়াতে কম থাকবে, ডিস্ট্রিবিউটিভ কম থাকবে, কারণ সব জায়গায় আপনার ডায়াবেটেড আছে বা ব্লাড কম, সেই জন্য এখানে ভেনাস প্রেশার কম। কার্ডিওজেনিক অবস্ট্রাকটিভ কিন্তু প্রেশার বেশি থাকে। মিক্স ভেনাস স্যাচুরেশন দেখেন, পেজ ডেফিসিট হচ্ছে সবগুলাতেই বেশি থাকে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আর মিক্স ভেনাস স্যাচুরেশন আপনার ডিস্ট্রিবিউটিভে হাই থাকে, বাকিগুলোতে কম থাকে। এই চারটা কিন্তু ইনফিনিটি স্টার, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ক্লিনিক্যাল ফিচার্স অফ শক একটু দেখবেন, দেখেন ইউরিন আউটপুট কমে যায় হচ্ছে মডারেট শক থেকে, এইভাবে মনে রাখতে হবে জিনিসটা, ঠিক আছে? লেভেল অফ কনসিয়াসনেস কমে যায় হচ্ছে মডারেট, ঠিক আছে? আর রেসপিরেটরি রেট বেড়ে যায় কিন্তু মাইল্ড থেকে, পালস রেট বেড়ে যায় মাইল্ড থেকে, ব্লাড প্রেশার হাইপারটেনশন হয়ে যায় মডারেট। তাইলে রেসপিরেটরি রেট এবং পালস রেট হচ্ছে সবার আগে চেঞ্জ হয়, মাইল্ডে চেঞ্জ হয়, বাকিগুলো কিন্তু মডারেটে চেঞ্জ হয়, এগুলো কম্পেন্সের রেটে কিন্তু সবই মোটামুটি নর্মাল থাকে, শুধু পালস রেটটা একটু বেশি থাকে, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে। যেভাবে বললাম এইভাবে মনে রাখতে হবে, কারণ পুরো চার্ট কিন্তু বুঝতে পারা সম্ভব না। আপনাকে কোথায় কোন চেঞ্জটা হচ্ছে সেটা মনে রাখতে হবে, এবং এখানে কোথায় কোনটা ব্যতিক্রম সেটা মনে রাখতে হবে। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ শকের তিনটা ক্লাসিফিকেশন আছে, এটা একটু জানবেন: সেপ্টিক শক, অ্যানাফিলাক্টিক শক এবং স্পাইনাল কর্ড ড্যামেজ। ক্যারেক্টারিস্টিক এখানে হাইপোটেনশন থাকে, ফোকাল রেজিস্ট্যান্স কম থাকে, এগুলো একটু জানবেন। coronary and cerebral vessels are less sensitive to sympathetic signal, এই লাইনটা একটু মনে করতে হবে। আহ, এই আচ্ছা, বিপি সাধারণত মেইনটেইন হয় আনটিল 30 to 40% আপনার ব্লাড লস হয়, সেই পর্যন্ত কিন্তু বিপি মেইনটেইন হবে, এটা মনে রাখবেন। আচ্ছা, কোশ্চেন তো আমি আপনাদের পাঠিয়ে দিব এই। সো তাহলে হিমোডাইনামিক্স চ্যাপ্টারটা আমরা কিন্তু শুধু হিমোডাইনামিক্স পোর্শনটাই করেছি। আহ, তার সাথে সাথে কিন্তু আমরা হিলিং চ্যাপ্টারটাকে ইনফরমেশনের সাথে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু ইনফরমেশনের সাথে হিলিংটা আমি যতটুকু পড়াচ্ছি দেখে দিতে, এবং তার সাথে সাথে হিমোডাইনামিক্স চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমি হিলিং দেখাইছি, এটা আপনারা দেখে নেবেন। সেই জন্য অ্যাকচুয়ালি হিমোডাইনামিক্সের দুইটা ভিডিও করা হয়েছে। যাই হোক, তো আপনারা সব মিলে অ্যাকচুয়ালি ইনফরমেশন থেকে কন্টিনিউয়াসলি একবারে আপনার হিলিং, হিলিং থেকে কন্টিনিউয়াসলি আপনার হিমোডাইনামিক্স, হিমোডাইনামিক্স থেকে হিমোডাইনামিক্স সেকেন্ড ভিডিও কন্টিনিউয়াসলি একবারে দেখে নিয়ে দাগাই নিতে। আমি চাইছি এখান থেকে দাগাই দিতে, কারণ এখান থেকে কোশ্চেন রিসেন্টলি অত বেশি হয় না, খুব ক্লিয়ার কাট কোশ্চেন, সেজন্য জাস্ট দাগাই দিলাম, এবং যদি একটু বোঝানোর দরকার বুঝাইলাম। তারপরে কারো বুঝতে সমস্যা থাকলে কোনো জানাবেন, পরবর্তী ক্লাসে আপনাদের সাথে